আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো হৃদয় রাঙানো প্রেম গল্পটি। লিখেছেন সিনথিয়া ইসলাম সীমা। পর্ব নাম্বার 18। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। জিরার গুঁড়ার বয়মটা দিন তো। হুমায়রার কথায় তৎক্ষণাৎ পিছন তাকালো কৃষাণ। দেখলো একসাথে সবগুলো মশলার বয়ম রাখা, তাও আবার একই রঙের। এমনিতে তো জিরার গুঁড়ো চিনে না সে, আবার এগুলোর মাঝ থেকে সেটাকে খুঁজে বের করতে গিয়ে পড়ল মুসিবতে। বিভ্রান্তের ন্যায় কিছুক্ষণ চেয়ে প্রশ্ন ছুড়ল, জিরার গুঁড়ো দেখতে কি কালার? প্রশ্নটা শুনে আহম্মক বনে গেল হুমায়রা। আজ মনে হয় বিস্ময়কর সব ঘটনা দেখতে দেখতেই অক্কা পাবে সে। কিছুক্ষণ চুপ থেকে ভেবে উত্তর করল, কিছুটা কফি কালারের মতো। একে একে সবগুলো বয়মের ঢাকনা খুলে দেখতে লাগলো কৃষাণ। 3 নম্বর বয়মের ঢাকনা খুলতেই দেখা মিলল কাঙ্ক্ষিত রঙের মশলা। সাথে সাথেই সেটা ঢাকনা লাগিয়ে হুমায়রার দিকে ঢিল ছুঁড়ে মারল। বলল, নেই। বয়াম খুলতেই নাকে প্রবেশ করলো ম্যাজিক মশলার তীব্র সুঘ্রাণ। 2 দিন আগেই ঘরের মধ্যে বানিয়েছিল ইয়াসমিন বেগম। সবগুলো মশলাই একটু বেশি রঙ আনিয়ে ব্লেন্ডার করিয়েছে, যার দরুন রঙটা অনেকটা কফির মতোই এসেছে। স্বামীর পানে অসহায় চিত্তে চাইল মেয়েটা। বলল, এটা তো ম্যাজিক মশলা। ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে কৃষাণের। হাত দিয়ে ঘাড় ডলে নিজেকে সংযত রাখার চেষ্টা চালালো। বিরক্তি নিয়ে বলল, সবগুলো ভিন্ন রঙের বয়মে রাখলেই তো হতো। আবাল নারী জাতি। চোখ ছোট ছোট করে তাকালো হুমায়রা। তারা তো বাইরে থেকে মশলার পরিমাণ দেখে বয়ম চিনে ফেলে। এখন যদি মহাশয় বয়াম খুলে দেখেও যদি চিনতে না পারে, এটা তাদের দোষ। অবশ্য না চেনাই স্বাভাবিক। কিছুক্ষণ আগে স্বামীর দেয়া নিষেধাজ্ঞা ভুলে বসলো মেয়েটা। পায়ে গিয়ে এদিকটা আসতে নিবে, অমনি খেক করে উঠল মানুষটা। এই তুই এদিকে আসছিস কেন? নিষেধ করছি না তোকে? কথা না শুনলে পাখিটা ঘরে বসিয়ে রাখবো। চলন্ত কদম স্থির হলো রমণীর। চুপসে যাওয়া মুখে বলল, আপনার তো চিনতে সমস্যা হচ্ছে, তাই ভাবলাম আমি। এত ভাবতে হবে না তোর। হুমায়রাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠল কৃষাণ। এগিয়ে এসে ছু মেরে বয়মটা নিয়ে নিল। পরপর জিরার বয়ম খুঁজতে আবারও লেগে পড়ল। আর হুমায়রাও অবাক চোখে তার কাণ্ড দেখে গেল। এক পর্যায়ে কাঙ্ক্ষিত জিনিসটা পেয়েই গেল কৃষাণ। স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটা নিয়ে হুমায়রার দিকে এগোতে লাগলো। এর মাঝে খাবারের এঁটো বাসন নিয়ে কথা বলতে রান্নাঘরে প্রবেশ করলো 2 জা। সামনে তাকাতেই জবানে কুলু পেটে গেল তাদের। ইয়াসমিন বেগমের হাত থেকে বাসনগুলো পড়তে নিলেই দৌড়ে এসে সামনে নিল হুমায়রা। ভদ্রমহিলার সেদিকে খেয়াল নেই। তিনি জবান সিংহে তুলে বললেন, আপা, এ কি দেখছি আমি? আমার রান্নাঘরে স্বয়ং নবাবপুত্র নাকি? নাজমিন বেগম কথা খুঁজে পেলেন না। পলক্ষীন চোখে কৃষাণের মশলার বয়ম ধরা হাতের দিকে তাকিয়ে রইলেন। মা চাচিদের এমন রিয়েকশনে বিরক্ত হলো ছেলেটা। দরজার ফাঁক গলিয়ে ড্রয়িং রুমে তাকালো। দেখলো আজাদ এখন সেখানে নেই। তৎক্ষণাৎ বয়মটা আগের জায়গায় রেখে স্থান ত্যাগ করলো। 3 জোড়া দৃষ্টি একত্র হয়ে তার প্রস্থান পথে চেয়ে রইল। কৃষাণ যেতেই ইয়াসমিন বেগম হুমায়রার কাছে এসে জিজ্ঞেস করলেন, এখানে কেন এসেছিল? আমি নিজেও জানি না আম্মু। উনি আসলেন, কি যেন করলেন, আবার চলেও গেলেন। কিছুই মাথায় ঢোকেনি আমার। আরে ছোট, বাদ দাও তো। হয়তো বউকে দেখতে এসেছিল। তোমার ছেলে তো আজকাল বউয়ের প্রতি ভালোই গলেছে। দেখলে না তখন ড্রয়িং রুমে কি করলো? এখন চলো ওনাদের এগিয়ে দিয়ে আসি। নাজমিন বেগমের কথা শুনে লজ্জায় মাথা নুইয়ে নিল হুমায়রা। ওনারা কি ভাবছেন এসব? মানুষটা কি আর তাকে দেখতে এসেছিল নাকি? উল্টো পুরোটা সময় কি আজব কাণ্ড কারখানা ঘটালো আর তাকে ধমকিয়েই গেল। তবে প্রশ্ন হচ্ছে, ড্রয়িং রুমের কোন কথা বললেন তার শাশুড়ি? কি করেছিলেন উনি? তার জন্য কিছু করেছিলেন, কিন্তু সেটা কি? গোধূলির আগমনে লালাবু বর্ণ ধারণ করতে চলেছে নীলিমা। পাখিরা এদিক ওদিক ছুটোছুটি বাদ দিয়ে বাসায় ফেরায় ব্যস্ত হয়েছে। কিছুক্ষণ আগের জনমানবপূর্ণ মির্জা বাড়িটা এখন একেবারে ফাঁকা। কারো উচ্চ শব্দ বা হাসার বালাই নেই। বাড়ির কর্ত্রীরা কাজ শেষ করে মাত্র যে যার ঘরে বিশ্রাম নিতে গিয়েছে। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে এবেলায় এসে একটু বসার জো পেয়েছে সকলে। রান্নাঘর গুছিয়ে অলস ভঙ্গিতে ইকরার রুমে প্রবেশ করলো হুমায়রা। শাশুড়িদের থেকে শুনেছে উভয় পক্ষেরই ছেলে মেয়েকে পছন্দ হয়েছে, এমনকি বিয়ের ডেটও নির্ধারণ করা হয়ে গেছে। ইকরার বাবা চাচারা যেদিন দেশ ছাড়বেন তার আগের দিনই বিয়ে হবে। দুপুরের পর এতক্ষণ তার সাক্ষাৎ পেয়ে ইকরা ভেবেছিল একটু অভিমান করবে। তার প্রিয় সখীর ক্লান্ত মুখশ্রী দেখতেই সব অভিমান উভে গেল। বলল, এখন এখানে আসতে গেলি কেন?
একটু গিয়ে বিশ্রাম করে নিতি। সমস্যা নেই, খানিক বাদেই তো আজান পড়বে, নামাজ পড়ে একেবারে বিশ্রাম নিব। ইকরার পাশে বসলো হুমায়রা। মুখ খুলে কিছু বলতে নেবে এর আগেই দরজার বাইরে থেকে গলা খাকারি দিল কৃষাণ। এমন সময় তাকে মোটেও আশা করেনি দুই বান্ধবী। দুজনই একবারে চোখাচোখি করলো। পরপর ইকরা বলল, ভেতরে এসো। শার্ট পরে একেবারে বাইরে বেরোনোর জন্য তৈরি হয়ে এসেছে কৃষাণ। ভেতরে ঢুকে ইকরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তো বিয়ে কি ফাইনাল? হ্যাঁ। দুনিয়াতে এত ছেলে থাকতে তোর কি এই ছেলেকেই পছন্দ হলো? ভুরু জোড়া কুঁচকে গেল ইকরার। সাথে সাথেই প্রতিবাদ জানিয়ে বলল, পছন্দ না হওয়ার কি আছে? কেন, তোমার পছন্দ হয়নি? না, ছেলে যেমন তেমন, তবে ছেলের পরিবার আমার একদমও পছন্দ হয়নি। নাক শীতকাল ইকরা। বলল, তোমার পছন্দ হলেই কি আর না হলেই কি, সবার পছন্দ হয়েছে মানে বিয়ের ফাইনাল। কি খচ্চর রে তুই, বড় ভাইয়ের সামনে এভাবে বিয়ের কথা বলিস? এসব শিখেছিস মাদ্রাসায়? মেজাজ খারাপ হয়ে গেল ইকরার। কথায় কথায় খালি মাদ্রাসার খোটা। সে রেগে মেগে বলল, বিয়ে করা খারাপ জিনিস নয়, যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই ভালো। আচ্ছা যাই হোক, ওসব বাদ দে, তোকে কত টাকা দিয়েছে সেটা বল। চোখ ছোট হয়ে গেল মেয়েটার। এতক্ষণে বুঝতে পারছে এমন সময় কৃষাণের এখানে আসার কারণ। তোমাকে কেন বলতে যাব? এই হুজুরনি, তুই বল, কত টাকা পেয়েছে ও? হঠাৎ প্রশ্নে কিছুটা থতমত খেল হুমায়রা। এতক্ষণ নীরব দর্শক হয়ে দুই ভাই বোনের কথা শুনছে। তবে ইকরা কত টাকা পেয়েছে তা সে নিজেই জানে না, তাই ইকরাকে চোখ ইশারা করে জানতে চাইল। ইকরা কিছুই বলল না, অসহায় চোখে চাইল মেয়েটা। পরপর আবারও জিজ্ঞেস করলো। এবেলায় আর তেরামি করলো না ইকরা, ভাইয়ের দিকে তাকিয়ে উত্তর করলো, 2002 টাকা। শোন বনু, তুই 2 টাকা রেখে ভাইয়াকে 2000 টাকা দিয়ে দে, ভাইয়া পরে তোকে ডাবল ফিরিয়ে দেবে। কথা শুনে চোখ কপাল উঠে গেল হুমায়রার। ইকরার উপর তেমন একটা প্রভাব পড়ল না, কারণ সে আগে থেকেই এরকম কিছু শোনার জন্য প্রস্তুত ছিল। সে চোরা চোখে একবার ড্রেসিং টেবিলের দিকে তাকালো, তখন হিজাবের সেফটি পিন খুলতে গিয়ে ওখানে টাকাটা রেখে এসেছে। চুপচাপ বিছানা ছেড়ে নেমে পড়ল। কৃষাণকে পাশ কাটিয়ে গিয়ে টাকাটা হাতে নিয়ে দিল ভোর। তবে রুম ছেড়ে যেতে পারল না। এর আগে তার সামনে এসে দাঁড়ালো কৃষাণ। বলল, কি রে, পালাচ্ছিস কোথায়? তুমি কি গো ভাইয়া, সব ভাইয়েরা কাজ করে তাদের বোনদের টাকা দেয়, আর তুমি আমার থেকে টাকা নাও? তোকে কে বলেছে এসব? এখন বাংলাদেশের কোনো ছেলের কাজ করে? এখন বাংলাদেশের কোন ছেলেটা কাজ করে? ম্যাক্সিমাম ছেলেরাই বেকার হয়ে ঘুরে আর ফুর্তি করে। কেন, আলবি ভাইয়া কাজ করে না? তো তোর আলবি ভাইয়া কি বাংলাদেশে আছে নাকি? বাংলাদেশে থেকে টাকা কামানো যায় না, গেলেও তা দিয়ে আমার পকেট খরচই হবে না। আর আমার আবার দেশের প্রতি খুব টান, তাই আমি দেশ ছাড়ছি না। তোর বাপের টাকাতেই চিল করে খাবো। তোমার যা মন চায় তুমি তাই করো, এখন এখান থেকে যাও, আমি আমার টাকা তোমায় দিচ্ছি না। বোনও আমার ভালো না, ভাইয়ের আমার মিষ্টি টাকাও গলল না রমণী। বুঝতে পারলো টাকা ছাড়া এই খচ্চর পুরুষ বিদায় হবে না, কিন্তু সেও কি কম নাকি? এখন টাকা দিলেই গিয়ে বন্ধুদের সাথে লুডো খেলে বা হাবিজাবি খেয়ে আসবে, তাই কখনোই টাকা দেওয়া যাবে না। উল্টো ঘুরে আবারও ঘরের ভেতর হাঁটা দিল, সাথে চলল কৃষাণও। হুমায়রা বসা থেকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে ভাই বোনদের কাণ্ড কারখানা। কেন জানি দেখতে ভালোই লাগছে তার। ভাই বোনের সম্পর্ক বুঝি এমনও হয়? তার তো কেউ নেই, তাই এ সম্পর্কে কোনো ধারণা নেই। ভাবনার মাঝেই সহসা কৃষাণের থেকে বাঁচতে হুমায়রার পিছনে গিয়ে লুকালো ইকরা। শুধু তাই নয়, পরপর মাথায় দুষ্টবুদ্ধি চাপতি হুমায়রাকে ধাক্কা মেরে বসল। বেশ জোরেই ধাক্কাটা মেরেছে। আকস্মিক ঘটনায় ব্যালেন্স সামলাতে না পেরে হুমায়রা গিয়ে পড়ল একেবারে সামনে থাকা কৃষাণের বুকে। হুমায়রাকে পড়া থেকে বাঁচাতে অজান্তেই তার পিঠ পেঁচিয়ে ধরল কৃষাণ। নিমিষেই থমকে গেল পরিবেশ। অপ্রত্যাশিত স্পর্শে বেসামাল হলো দুটি হৃদয়ের স্পন্দন। ভয়ে হুমায়রার ভেতর হাফুরের ন্যায় লাফাচ্ছে। বুক থেকে মাথা তুলতে ভয়ার্ত চোখ জোড়া স্বামীর মুখপানে রাখল রমণী। দেখল ওই কালো মণিজোড়া তার উপর নিবদ্ধ। নিজের কাজে সফল হয়ে যেই না একটু খুশি হতে নেবে ইকরা, অমনি তার খুশিতে এক বালতি পানি ঢেলে নিস্তব্ধ পরিবেশে ধ্বনিত হলো কৃষাণের চিরপরিচিত তেরা কণ্ঠ। ব্যাকগ্রাউন্ডে একটা গান লাগাই, তারপর স্টার জলসার নায়ক নায়িকাদের মতো পায়ের তলা থেকে শুরু করে মাথা অবধি দেখ। থতমত খেয়ে গেল দুই বান্ধবী। এক লহমায় কৃষাণের থেকে দূরত্ব বজায় আনলো হুমায়রা। একবার রাগের দৃষ্টিতে তাকালো ইকরার দিক। ইকরার সেদিকে খেয়াল নেই। ভাইয়ের অগ্নিদৃষ্টি দেখতেই দৌড় লাগালো সে।
দরজার নিকট যেতেই সামনে পড়লেন ইয়াসমিন বেগম। কড়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এভাবে দৌড়চ্ছিস কেন? তোমার ছেলে? পিছন ফিরে কিষানের দিক আঙুল তাক করে কথাটা বলতে নিয়েও হঠাৎ থেমে গেল ইকরা। কি করেছো? কিছু করেনি। ছেলেকে আমার পছন্দ হয়েছে কি না জানতে এসেছিল। মেকি হেসে কথা ঘুরিয়ে ফেলল ইকরা। ভুরু গুটিয়ে গেল কৃষানের। হঠাৎ পাল্টি মারল কেন এই মেয়ে? তাকে বাঁচানোর জন্য তো কখনোই না, উল্টো তার নামে সব বদনাম কিভাবে করা যায় সেই পথ খুঁজে। তাহলে এখন কি হলো? সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রইল ইকরার পানে। পরপর কিছু একটা ভেবে তাকালো পাশে থাকা রমণীর পানে। দেখলো চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সে, যেন এইমাত্র কোনো বিপদ থেকে বেঁচেছে। আবার তাকালো ইকরার দিক, দেখলো হুমায়রাকে চোখ দিয়ে সান্ত্বনা দিচ্ছে। তৎক্ষণাৎ ঘটনা মাথায় ধরল তার। বুঝতে পারল ইকরার কথা ঘোরানোর কারণ। মেয়ের কথা শুনে কিছু বললেন না ইয়াসমিন বেগম। ছেলের দিকে এক পলক তাকিয়ে বললেন, ও আচ্ছা, এখনই মাগরিবের আজান দিয়ে ফেলবে, কথা শেষ করে নামাজে এসো। মায়ের প্রস্থান হতেই ভাইয়ের দিকে এগিয়ে এলো ইকরা। হাতের টাকা থেকে 1000 টাকা কৃষানের দিকে বাড়িয়ে বলল, নাও, আর দিতে পারবো না, লাগবে না তোর টাকা, তোর কাছেই রাখ, বলেই স্থান ত্যাগ করলো কৃষান। দরজার সামনে এসে একবার তাকিয়ে দেখলো কাঙ্ক্ষিত রমণীর মায়াবী মুখপানে। পরবর্তী পর্বটি শোনার জন্য অবশ্যই পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।